দেখুন, সভাটা ভাঙড়ের, কিন্তু হাঁড়ি বন্ধ হয়েছে ক্যানিং পূর্বে। ক্যানিং পূর্ব বিধানসভা থেকে লোক শিফট করা হয়েছে ভাঙড়ে, যাতে ভাঙড়ের লোক দেখানো যায় যে ভাঙড়ে এই অঞ্চল থেকে এই লোক বার হচ্ছে। কিন্তু আলটিমেটলি দেখা গেলে যে ভাঙড় থেকে কিন্তু তানার কোনো জনসমর্থন নেই। তানার যে কয়েকজন তোলাবাজ আছে তারা ছাড়া কিন্তু ভাঙড়ের মানুষ সেই স্বতঃস্ফূর্তভাবে সেই মিটিংয়ে আসে। কারণ গতকালকে যেটা আপনারা দেখেছেন সেটা চেঙ্গিস খানের রোল পাঠ করেছে, যেটা ইতিহাসে আপনারা পড়েছেন। মানে সম্পূর্ণ মানুষকে ভয় দেখিয়ে এবং যে দিদির যে উন্নয়নের পাঁচালী আছে সেইগুলোকে কেন্দ্র করে যে না মিটিংয়ে গেলে ঘরের ঘরের নাম কেটে দেওয়া হবে, অনেক সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হবে না, এবং মিটিংয়ের 3 দিন আগে থেকে মানে তাদেরকে খাওয়া দাওয়া দিয়েছে। সাথে গতকালকে একটা খবর পেলাম ক্যানিং পূর্বে বিধানসভায় যে যারা রাজমিস্ত্রির কাজ করে তাদেরকেও কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছিল, যে যেন তারা কোনো কাজকর্মে না লাগে এবং তাদেরকে সেই মিটিংয়ে যেতে হবে। তাহলে তিনি যে 4টে বিধানসভার কোঅর্ডিনেটর, তাহলে সেটা তো কালকে সচক্ষে মানুষ দেখতে পেয়েছে যে 4টে বিধানসভা থেকে সেখানে লোকজন উপস্থিত হয়েছিল। এবং সাথে সাথে কালকে যে 15ই ফেব্রুয়ারি গেল, সেখানে 14ই ফেব্রুয়ারি ক্যানিং পূর্ব বিধানসভা থেকে লোক শিফট করা হয়েছে ভাঙড়ে, যাতে ভাঙড়ের লোক দেখানো যায় যে ভাঙড়ে এই অঞ্চল থেকে এই লোক বার হচ্ছে। কিন্তু আলটিমেটলি দেখা গেলে যে ভাঙড় থেকে কিন্তু তানার কোনো জনসমর্থন নেই। তানার যে কয়েকজন তোলাবাজ আছে তারা ছাড়া কিন্তু ভাঙড়ের মানুষ সেই স্বতঃস্ফূর্তভাবে সেই মিটিংয়ে আসেনি। তাহলে সেখানে দেখা গেল কি, মানে তিনি যে চেঙ্গিস খানের রোল পাঠ করে, তিনি দেখা গেল যে কালকে তানার জীবনের যে শেষ আমি একটা পদক্ষেপ নিই, কারণ তানাকে তো দল সেইভাবে ওপর নেতৃত্ব গুরুত্ব দেয় না। সেখানে দেখতে গেলে দলের একটা অংশ আছে যারা তাকে এই ধরনের মন্তব্য দিচ্ছে বা বলাচ্ছে যে তুমি মিটিংটা করা ছেড়ো না, যতটুকু আমার কাছে খবর আছে, যার জন্য তিনি এই মিটিংটা করেছে। তাহলে সেখানে জনজীবন বিপন্ন হয়েছে। বাসন্তী হাইওয়ে যেখানে 11টা থেকে কম বেশি শুরু করে অন্যান্য গাড়ি মিলিয়ে 11টা রুটের বাস চলে এবং অন্যান্য গাড়ি মিলিয়ে মোট 18টা যানবাহন সেখানে চলে। তাহলে সেখানে কিন্তু বেলা 1টা থেকে রাত্রি 8টা পর্যন্ত কিন্তু মানুষ দুর্ভোগ ভোগ করেছে। তাহলে সেটা আমাদের দলের কাছে একটা খারাপ বার্তা। এখন আমরা দেখলাম শপথ মোল্লা বলছে যে ভাঙড়ের ইতিহাসে সবে একটা সভা হলো, এই ইতিহাস কেউ আর ভাঙতে পারবে না, একমাত্র শপথ মোল্লা। দেখুন, সভাটা ভাঙড়ের, কিন্তু হাঁড়ি বন্ধ হয়েছে ক্যানিং পূর্বে। সভা হয়েছে ভাঙড়ে, কিন্তু হাঁড়িটা বন্ধ হয়েছে ক্যানিং পূর্বে। ভাঙড়ের লোকজন তো সেখানে ছিল না বলতে গেলে চলে। যত লোকজন সব তো বাইরে থেকে, যেটা আমিও মানে কম বেশি খবর রেখে দিয়েছি। সরবেড়ে থেকে লোকজন এসছে, ধামাখালি থেকে লোকজন এসছে, ওনার যে সাতগাছিয়া বিধানসভায় যেখানে উনি পর্যবেক্ষক, সেখান থেকে লোক আনিয়েছে। ক্যানিং পশ্চিম, যেটা পরেশরাম দাস যেখানকার বিধায়ক, সেই ব্যক্তি হয়তো নিজে আসেনি, কিন্তু সেই বিধানসভা থেকে লোক এসছে। ক্যানিং পূর্বে একচেটিয়া মানে মানুষকে প্রেশার ক্রিয়েট করে লোক বার করানো হয়েছে। এবং ভাঙড়ের ক্ষেত্রে যারা হাতে গুনতি বেশ কিছু লোকজন বার হয়েছে, তাদেরকে কিন্তু মানে রীতিমতো প্রেশার ক্রিয়েট করে যে না গেলে ঘরের লিস্ট থেকে নাম কেটে দেওয়া হবে। এবং যারা আমার সমর্থক তাদেরকেও হুমকি দেওয়া হয়েছে যে মিটিংয়ে যেতে হবে। অনেকেই যায়নি, অনেকেই রাস্তায় বার হয়েছে, ফিরে এসছে। রাস্তায় হয়তো লোক ছিল, কিন্তু ঘটকপুকুরে মেন যখন বক্তব্যটা রাখে তখন হয়তো আপনারা ফলো করেননি, তখন কিন্তু লোকজন সেইভাবে পাশে ছিল না। কারণ জোর করে কখনো কোনো কিছু হাসিল করা যায় না। মানুষের ভালোবাসা সম্পূর্ণ একটা দিক। আর 2026 যে নির্বাচন আসছে, ভাঙড়ের ক্ষেত্রে বলি, মানুষকে ভালোবাসা দিয়ে ভোটটা নিতে হবে। সুতরাং ভাঙড়ের মানুষ অপেক্ষা করছে যোগ্য ভূমিপুত্রর দ্বারা ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেস জিতবে, এটা আমি আশা রাখি। এখানে আমরা দেখলাম যে শপথ মোল্লা ওই সভা থেকে বলছে যে যাদের ঘর বন্ধ হয়েছিল 3টে অঞ্চলে, সেই তৃণমূল কংগ্রেস থেকে জেতালে আবারও ঘর দেওয়া হবে, আমি কথা দিচ্ছি। কি বলবেন? দেখুন, বর্তমানে কিন্তু তিনি ভাঙড়ের কোঅর্ডিনেটর, আর কোঅর্ডিনেটর কিন্তু এই ধরনের মন্তব্য রাখতে পারে না। কিছুদিন আগে আপনারা দেখলেন যে দলীয় উপনেতৃত্ব তানারাও, জয়প্রকাশ মজুমদার, তিনিও বলেছে যে অনেক কাজ দলের বাইরে গিয়ে করছে। তাহলে এই যে একে বলে গাল বাড়িয়ে চড় খাওয়া, তিনি কোনো দায়িত্বে না থেকে তিনি এই ধরনের মন্তব্য করতে পারে না। কারণ দলীয় নেতৃত্ব কখনো এটা চায় না, কারণ তিনি দলকে হয়তো বদনামে ফেলতে চাইছে, বা তিনি তো বাম পিরিয়ড থেকে তিনি তৃণমূল কংগ্রেসে এসছে, হয়তো তার ইচ্ছা আছে যে বিজেপিতে যাওয়ার,
বা আইএসএফকে সুবিধা করে দেওয়ার। এই আইএসএফ দলটা তোলার মালিক তো শওকত মোল্লা, এবং পাশাপাশি দিক দেখতে গেলে শওকত মোল্লাকেও ফুটেজ খাওয়ানোর মালিক নওশাদ সিদ্দিকী। তাহলে দুজনেই তো বহিরাগত, দুজনেই তো ভাঙড়ের কেউ না। একজন আসছে ক্যানিং পূর্ব থেকে, আর একজন আসছে সেই সুদূর জাঙ্গিপাড়া পুরপুরা শরীফ থেকে। তাহলে আলটিমেটলি বদনাম হওয়ার ভাঙড়ের মানুষ বদনাম হচ্ছে। আজকের পাশাপাশি কলকাতা সংলগ্ন একটা বিধানসভা ভাঙড় 148 বিধানসভা, তাহলে সেই বিধানসভায় গায়ে রাজারহাট বিধানসভা আছে, সোনারপুর বিধানসভা আছে, আরও অন্যান্য বিধানসভা আছে, বা হাড়োয়া বিধানসভা আছে। কোনো বিধানসভায় গোটা পশ্চিমবাংলায় 294টা বিধানসভা আছে। এত মিটিং মিছিল তো কোনো বিধানসভায় হয় না। তাহলে তানার যে আর কোনো অস্তিত্ব নেই, বা তানাকে যে দল কোনো গুরুত্ব দেয় না, এইগুলো করে দলকে একটু সান্ত্বনা দিতে চাইছে। কিন্তু দল জানে যে গতকালকে যে মিটিংটা হলো, সেই মিটিংটা কিন্তু ভাঙড়ের লোকজন ছিল না। কারণ আমাদের দলীয় যে খবর বা বার্তা আছে, 72 জন আধিকারিক কিন্তু ভাঙড়ে ঘুরছে, এবং যেখানে মিটিং 15 তারিখ হয়েছে, সেখানে 14 তারিখ কিন্তু অন্যান্য বিধানসভার লোক ভাঙড়ে শিফট করা হয়েছিল, যে এই কোনো একটা অঞ্চল থেকে একটা মিছিল বার হবে বা র্যালি বার হবে বা কিছু গাড়ি বার হবে, যাতে দেখানো যায় যে না ভাঙড় থেকেও লোক বার হয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু ভাঙড় থেকে সেই কোনো ওনার যে ভাঙড়ে কোনো গুরুত্ব নেই, সেটা কালকে প্রমাণ হয়ে গেছে। লাস্ট প্রশ্ন করবো যে একেবারে দেখলাম যে শওকত মোল্লা ওই সভা থেকে একেবারে দেখলাম যে আপনাদের তৃণমূল কংগ্রেসের দাপট নেতা ছিল রাজ্জাক খান, তার খুনের দায় তাকে ফাঁসানো হচ্ছে, নাকি আইএসএফরা খুন করেছে, এমনটা কিন্তু অভিযোগ করছে তিনি। কি বলবেন? দেখুন, দলীয়ভাবে তানাকে তখন অবজারভার করে রেখেছিল, এখন তিনি কোঅর্ডিনেটর। তাহলে তিনি তো ভাঙড়ে যেভাবে আসছে, তিনি তো সাতগাছিয়া বা ক্যানিং পশ্চিমে সেইভাবে গুরুত্ব পাচ্ছে না, বা সেখানকার লোকজন গুরুত্ব দিচ্ছে না। তাহলে তিনি যদি মনে করতো যে এই কেসটা পুরোপুরি ইনভেস্টিগেশন হবে, তাহলে তখন কিন্তু কলকাতা পুলিশের সিপি ছিল মনোজ বার্মা, যাকে দিয়ে কিন্তু ইডি মানে সিবিআই তদন্ত তিনি করাতে পারতেন। কারণ তিনি জানতেন যে সিবিআই তদন্ত করালে এতে কারা ফাঁসবে। কারণ এটা তো ভাঙড়ের মানুষের আর জানতে বাকি নেই যে রাজ্জাক খান কীভাবে খুন হয়েছিল, বা কারা খুন করেছিল, বা সেই আসামিরা তারা সব কিন্তু জামিন পেয়ে গেছে। তাহলে কিন্তু এটা আমি মাঝখানে একবার বলেছিলাম যে আমি এই 2026-এ আমি সঠিক জায়গায় আসার পরে এই রাজ্জাক খুনের ফাইল কিন্তু রিওপেন করাবো, এবং তার জন্য কিন্তু একটা বিনা পয়সায় একটা অ্যাডভোকেট লড়বে। আমি সেটাও উল্লেখ করেছিলাম যে বেহালার অ্যাডভোকেট, যার নাম অভিনন্দন সিং, আমি তার নামও বলেছিলাম যে আমি কিন্তু অলরেডি এই রাজ্জাক খান একজন ভালো ছেলে ছিল, তাকে কেন নৃশংসভাবে হত্যা করা হলো, এবং ভাঙড়ে যাতে আর কোনো মায়ের কোল না খালি হয়, যার জন্য কিন্তু আমারই একজন খুব কাছের অ্যাডভোকেট, সে কিন্তু অলরেডি রাজি, সেটা এই 2026-এই সেই কেসটা রিওপেন করা হবে। কারণ তিনি যদি মনে করতো, তিনি তো এখন কোঅর্ডিনেটর সেইভাবে দায়িত্বে নেই, তাহলে তিনি এই মনোজ বর্মাকে দিয়ে পুরো কেসটা সিবিআই তদন্ত করাতে পারত, এবং অরিজিনাল যারা আসামি তাদেরকে খুঁজে বার করতেও সুবিধা হতো, বা যাদেরকে খুঁজে পাওয়া গিয়েছিল তাদেরকে অন্তত যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারত। তিনি হয়তো চায়নি, কারণ সত্যটা তিনি সবসময় চায় চেপে রাখতে, কারণ তার তো অলরেডি ক্রিমিনাল লিস্টে নাম আছে, এবং তিনি একজন করাপশন ব্যক্তি। তাহলে এখন যে আমাদের যে কলকাতা পুলিশের সিপি হয়েছে সুপ্রতিম সরকার, আমি তার কাছে আশা রাখি যে ভাঙড়ে যাতে আর কোনো গণ্ডগোল বা কোনো দিনও যদি এই ধরনের ঘটনা ঘটে, যাতে ভাঙড়ের মানুষ সুস্থ বিচার পায়।